নমস্কার বন্ধুরা, আমাদের শ্যাডো হান্টিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুব ভালো আছি, তাই বলতে পারো একটু দুঃসাহস করেই চলে এলাম তোমাদের কাছে। ভাবলাম একটা গল্প করে শোনাই। আমার পড়া গল্প যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থেকো। তো শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পের নাম ভূতের সন্ধানে। লেখক সৈয়দ রেজাউল করিম। ভূত, দুই অক্ষরের এই শব্দটা শুধু ভারতে নয়, বিশ্ব সাহিত্যেও তার প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে রেখেছে আদিকাল থেকে। শুধু সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু ভূত নামক আজগুবি ভাবনা, অলি কল্পনা অদ্ভুতভাবে ঢুকে পড়েছে মানুষের মস্তিষ্কে, দেহে, মনে, রক্তের প্রতিটি বিন্দুতে, যা থেকে নিষ্কৃতি পাওয়া দুরূহ ব্যাপার। সাহিত্যের ভাষায় অতৃপ্ত আত্মার পরিতৃপ্তি ঘটাতে ভূতের উৎপত্তি। অপঘাতে মৃত্যু হলে তো কথাই নেই, নির্ঘাত ভূত প্রাপ্তি। তাই হাজারো রকমের ভূত আছে আমাদের আশেপাশে। মেছো ভূত, গেছো ভূত, মান্দভূত, স্কন্দ কাটা ভূত, এমনকি আরও অনেক জাতি। হালফিল ডাকাত ভূত, চোর ভূত, পুলিশ ভূত, নেতা ভূত প্রভৃতি ভূত নাকি বাজারে এসেছে। এদের ক্ষমতা অনেক, এই আছে এই নেই, পা বাড়িয়ে 1000-2000 মাইল চলে যায়, মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দিতে পারে চলমান জীবন। এমনি আরও অনেক কিছু, তাদের স্বভাব, তাদের কাজকর্ম, আচার আচরণ, আকৃতি প্রকৃতি, চাওয়া পাওয়া, খাওয়া দাওয়া সংক্রান্ত ব্যাপারে খুঁটে বেছে কেউ যদি থিসিস লিখতে বসেন তাহলে তার নির্ঘাত ডক্টরেট প্রাপ্তি, ভূতেও ঠেকাতে পারবে না। এখানে ভূতের সন্ধানে নেমে পড়েছিলাম ছোটবেলা থেকে। ব্যাবিলনের সৈন্য অত্যন্ত একা একা দাঁড়িয়ে নেই, ঠিকই তার বাধা আছে এই পৃথিবীর মাটিতে। আকর্ষণ বিকর্ষণের তত্ত্ব পড়েছি পরে, তাই ভূতের অস্তিত্ব সম্বন্ধে জানার আগ্রহ শুরুতেই। দাদু দিদিমা, ভোম্বলদা, টেনিদা, ঘনাদা, ডাক্তার বদ্যি, ওঝা সবার দ্বারস্থ হয়েছি ভূতের উৎপত্তি জানতে। ভূতের সঙ্গে সাক্ষাৎ করতে অমাবস্যা রাত্রে একা একা চলে গেছি পুরো বাড়িতে, শ্মশানে, কবরস্থানে, এমনকি লাশ কাটা ঘরেও, কিন্তু অভিলাষ আমার পূর্ণ হয়নি। আসল কথা নিজের চোখে না দেখে বিশ্বাস করব না, এ বড় কঠিন পণ। বাংলার শব্দ স্যার আমাকে বুঝিয়েছিলেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ভূত তুমি বিশ্বাস করতে পারো, আবার নাও পারো। ভগবান তো কোনোদিন দেখোনি, তাকে বিশ্বাস করছো কেমন করে? সেসব দিনের কথা ভাবলে এখনও লজ্জায় জিভ কাটে। মূর্খের মতো কি তর্কটাই না জুড়ে দিয়েছিলাম স্যারের সঙ্গে। ভূতের ব্যাপারে এমন একটা কঠিন, ঘোরতর, অবিশ্বাসী লোক যদি আচমকা বলে বসে ভূত আছে, আমাদের মতো ছেলেরা চুপ করে থাকবে না, কাঠগড়ায় দাঁড় করিয়ে উকিলের মতো প্রশ্নবাণে জর্জরিত করে ফেলবে। আমার বিশ্বাসকে অবিশ্বাসে পরিণত করার জন্য বলবে, শেষ পর্যন্ত আপনারও বিমূর্তি হলো। যে যুগে মানুষ মঙ্গল গ্রহে যায়, সে যুগে ঘরে বসে মানুষ তাবর পৃথিবীটাকে প্রদক্ষিণ করে মুহূর্তের মধ্যে। সেই যুগে তাদের কাছে একটা আজগুবি গল্প ভাবতে এত বাহানা। আমাকে বোঝাতে চাইবে ভূত বলে কিছু নেই, যাকে চোখে দেখা যায় না, যার অস্তিত্ব অনুভব করা যায় না, কম্পিউটার বা রাডার যন্ত্রে যার ছায়া পড়ে না, সেই ভূত হঠাৎ করে আমার ঘাড়ে চাপলো কী করে? কিন্তু যা ঘটনা তা তো অস্বীকার করা সম্ভবপর নয়। সে ঘটনা অঘটনা হতে পারে, দুর্ঘটনা হতে পারে, মতিভ্রম বা চোখের ভুল হতে পারে, মানসিক দুর্বলতার কারণ হতে পারে, সাজানো গোছানো ব্যাপার হতে পারে, আরও অনেক কিছুই হতে পারে। তার ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। তোমাদের মতো যুক্তিবাদী মন দিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছি, কিন্তু মানে খুঁজে পাইনি। তাই এই গল্পের অবতারণা, যাতে তোমরাও আমাকে বোঝাতে পারো সত্যই ভূত বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। তখন কতই বা বয়স হবে আমার, বড় জোর 12। যাদবপুর থেকে স্কুল বাসে করে গড়িয়াতে যখন ফিরলাম তখন ঘড়িতে 5:30, সন্ধ্যা হবু হবু। সকাল থেকে আকাশটা ডুবেছিল মেঘে। স্কুলে সবাই বলছিল নিম্নচাপের প্রভাব, রাত্রে ঝড় বৃষ্টি হতে পারে। বাড়িতে ফিরে দুবার কলিং বেল টিপেও যখন কোনো সাড়া পেলাম না, তখন মা মা বলে চিৎকার শুরু করে দিলাম। পেটে তখন খিদের আগুন,
ঘরের দরজায় তালা দেখে মাথা গেল ঘুরে। ততক্ষণে আওয়াজ পেয়ে পাশের বাড়ির মনিকা মাসি চলে এসেছেন পাশে। তারপর দরজার তালা খুলতে খুলতে বললেন, তোমার খুব বাড়াবাড়ি অবস্থা, চারটে ট্রেনে তোমার বাবা মা সব ডায়মন্ড হারবারে গেছে, তোমাকে এখানে থাকতে বলে গেছে। তারপর খাবার দাবার বেড়ে দিয়ে মনিকা মাসি চলে গেলেন। খেতে বসেও খাওয়া হলো না। ভালো মামার জন্য মনটা কেমন ছটফট করতে লাগলো। কি হয়েছে মামা, কেমন আছে মামা? হাত ধুয়ে 2-4 বার টেলিফোন ঘুরিয়ে যখন যোগাযোগ করতে পারলাম না, তখন ঠিক করে ফেললাম মামা বাড়ি যাব। ডায়মন্ড হারবারে পুরাতন কেল্লার কাছে মামাদের দোতলা বাড়ি। বহুবার একা একা গেছি ওখানে। বাবা 7 কাজের মানুষ, সবসময় উঠতে পারেন না। মা সংসার ছেড়ে বার হবার ফরসত পায় না। অগত্যায় আমিই ছিলাম একমাত্র যোগাযোগের মাধ্যম। ভালো মামা এই ব্যাপারে সাহস দিয়েছেন আমাকে। মা বাবাকে শুনিয়ে বলেছেন, ছেলে তোমার কঠিন অঙ্ক করবে, ইংরেজি পড়বে, আর ডায়মন্ড হারবারে যাওয়ার ব্যাপারে ছোট হয়ে থাকবে, এ কেমন কথা? দরজায় তালা দিয়ে মনিকা মাসিকে বলে বার হয়ে পড়লাম। 7:30টায় গড়িয়াতে ট্রেন এলে উঠে পড়লাম তাতে। বাচ্চা ছেলে দেখে এক বয়স্কা মহিলা জায়গা করে দিল। সব কিছু উপেক্ষা করে অন্ধকার ভেদ করে ছুটে চলো ডায়মন্ড হারবার লোকাল। মগরাহাট স্টেশনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লো ট্রেনটা। আর চলে না। উৎসাহিত লোকেরা খোঁজ নিয়ে এলো, তার ছিঁড়েছে। কেউ বলল বাসুলডাঙ্গায় ট্রেনে কাটা পড়েছে একটা লোক। কেউ বলল ট্রেনের ইঞ্জিন গেছে বিগড়ে। কিন্তু সবার কথায় একটা মিল ছিল, ট্রেন আর যাবে না। তারপর সময় যখন এগুলো, প্যাসেঞ্জাররা এক এক করে চলে গেল। আমার চোখে জল এসে গেল। অদ্ভুত অশুভ চিন্তা ভাবনা মাথায় ঘুরবার খেতে লাগলো। মনকে বারবার ধিক্কার দিলাম। কোনো উপায়ান্তর না খুঁজে পেয়ে ঠিক করে ফেললাম ট্রেনের ভিতরেই রাত কাটাবো। একটা কামরায় আমি তখন একা। বাইরে ঝড়ের তাণ্ডব, বৃষ্টির প্রবল ছাট, পুরনো ঝরঝরে জানলা, দরজার ফাঁক দিয়ে নির্বিবাদে ঢুকে শরীরের মনকে ব্যাধিগ্রস্ত করে তুলল। সবসবে জামা কাপড়ে ঠকঠক করে কাঁপতে শুরু করলাম। সেই সাথে বিদ্যুতের ঝিলিক, কানফাটা হৃদয় বিদারক আওয়াজ। এভাবে ঘণ্টাখানেক কাটার পর কানে এলো মাইকের আওয়াজ, স্টেশন মাস্টারের ঘোষণা, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে। মনটা আনন্দে ভরে উঠল। ভয় যে একেবারে ছিল না। বুকে হাত দিয়ে বলতে পারবো না এত রাত্রে কোথায় কি করব। গাড়ি ঘোড়া তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তবুও মনকে সান্ত্বনা দিলাম। ডায়মন্ড হারবারে গিয়ে কিছু একটা ভাবা যাবে। 5 মিনিটের মধ্যেই ট্রেন চলতে শুরু। হাওড়া স্টেশন থেকে একটা মনের মধ্যে যে ভয়টা বাসা বেঁধেছিল তা অনেকটা লাঘব হয়ে গেল। ডায়মন্ড হারবার স্টেশনে ট্রেনটা যখন থামলো তখন রাত প্রায় 1টা। সবসময় 20-22 জন ট্রেন থেকে নামলাম। কুকুর ছাড়া আর কোনো প্রাণী জেগেছিল না। লোকজনেরা নেমে যে যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিল। কাকু বলল, চলো তোমাকে একটু এগিয়ে দিই। শর্টকাটের মামার বাড়ি পৌঁছতে কাকুর পরামর্শে পুরনো রেল লাইন ধরে হাঁটতে শুরু করলাম। আমি অবাক হয়ে গেলাম রাস্তাঘাট দেখে। এক ফোঁটা বৃষ্টির চিহ্ন নেই ডায়মন্ড হারবার এলাকায়। অথচ রাস্তায় আসার সময় কি ঝড় বৃষ্টিটাই না হলো। গায়ের জামা কাপড় যখন শুকিয়ে কাঠ, মনে মনে আশ্বস্ত হলাম মায়ের কথা ভেবে, বকুনির হাত থেকে অন্তত বাঁচা যাবে। ভাগ্যিস কাকুকে সাথে পেয়েছিলাম। এই জন্য কথায় বলে, ভাগ্যবানের বোঝা ভগবানই বয়। এই সব 7-5 ভাবছিলাম। কখন যে হাঁটতে হাঁটতে থানা কলোনির কাছে এসে পড়েছিলাম টেরই পাইনি। চাঁদের অস্পষ্ট আলোতে হঠাৎ নজরে পড়ল 50 লোক আমাদের দিকে এগিয়ে আসছে। লাঠির সোটা, মুখে হুঙ্কার, পালাবি কোথায় মদনা, তোর হিসাব লিব আজ। কাকু বলল, বাবলু তুই ছুট দে, ওদিকটায় থানা। তারপর নিজে ছুটল বিপরীত দিকে। আমি তখন দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটতে শুরু করলাম। কালীচুরি পড়া হেরিকেন জ্বলছিল থানাতে। তার অস্পষ্ট আলোতে লক্ষ্য করলাম চেয়ারে বসে একটা পুলিশ ঘুমাচ্ছে। আমার আর্তচিৎকারে ঘুম ভেঙে গেল পুলিশের। আমি এক নিঃশ্বাসে বলে ফেললাম মদন কাকুর বিপদের কথা। তাকে উদ্ধার করার কাতর প্রার্থনা জানালাম। পুলিশটা বলে একটা আওয়াজ তুলে বলল, দিয়েছি বেটা রাম হরিণদের কপকীর্তি, সব কটাকে ফাটকে পড়ব।
তারপর আমাকে নিয়ে গিয়ে বড়বাবুর সামনে হাজির করে দিলি। কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি। আমার অবস্থা দেখে কটমট করে একবার তাকেও হেসে ফেললেন বড়বাবু। তারপর জিজ্ঞাসা করলেন, এখানে এত রাতে কেন এসেছো? আমি সব কথা খুলে বললাম। যে লোকটা দাঁড়িয়েছিল পাশে তার কানে কানে বড়বাবু কি যেন বললেন। সে কথা বুঝতে না পারলেও বুঝতে পারলাম বড়বাবু ওদের ধরে নিয়ে আসতে বললেন। তোর জোর দেখে অনুমান যে মিথ্যা নয় তা বুঝলাম। কিছুক্ষণের মধ্যে দেখি কোমরে দড়ি, হাতে হ্যান্ডকাপ দিয়ে লোকজন সব ধরে নিয়ে আসছে। তাদের কারোর মুখে বিশেষ কথা নেই। রাগী পুলিশরা চাবুক দিয়ে মারছে তাদের। চাবুকের ভিতরে তারা কুকুর বেড়ালের মতো চিৎকার করছে। আমি বড় কাকুকে জিজ্ঞাসা করলাম, মদন কাকু কই? আমার কথার কোনো জবাব না দিয়ে বড়বাবু বলল, কপাল জোরে তুমি বেঁচে গেছো। বড়বাবুর কথা আমার বোধগম্য হলো না। এমন সময় একটা স্ত্রীলোক এসে আমাকে ডেকে নিয়ে গেল অন্য ঘরে। বুঝলাম বড়বাবুর স্ত্রী। আমাকে পা ধোয়ার জল দিল, বসবার আসন দিল। পা ধুয়ে বসেছি, নানান রকম খাবার এলো। লুচি, রাবড়ি, রসগোল্লা, সন্দেশ, মিহিদান খেয়ে ফেললাম সব। শেষের বেলায় চিড়ে মুরগি দিল। আমি বললাম, মা আমি আর কিছু খাবো না। লোকটি হতবাক হয়ে বলল, তুই আমাকে মা বললি? বেঁচে থাক, তোকে কেউ কিচ্ছু বলবে না। আমি কিছু বুঝতে পারলাম না। চিড়ে মুরগি ঠোঙ্গা সমেত রুমালে বেঁধে নিলাম। খাওয়া দাওয়ার শেষে আমাকে একটা ঘরে নিয়ে গেল। সুসজ্জিত খাটে শোবার ব্যবস্থা করলো। আমি শুয়ে পড়লাম নিশ্চিন্তে। অন্ধকার ঘর। সেই ঘরে কত নারী পুরুষ বারংবার আনাগোনা, ফিসফাস, হাসি ঠাট্টা ইত্যাদি করতে লাগলো। ভয় লাগলেও ভরসা ছিল। পুলিশ দারোগার বাড়িতে কেউ কিচ্ছু করবে না। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি তা ঠিক জানি না। সকালে সূর্যের উত্তপ্ত আলো সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এমন সময় খটখটানির শব্দে আমার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে দেখি পুরাতন কেল্লার কবরস্থানের পাশে একটা মরাবহন করা বাঁশের খাটিয়ায় আমি শুয়ে আছি। কিছু দূরে একটা মেয়ে গরুর খোঁটায় মুগুর দিয়ে মারছে। আমাকে দেখতে পেয়ে মেয়েটি ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। আওয়াজ শুনে চারদিক থেকে লোকজন ছুটে এলো। আমাকে তারা ঘিরে ধরল। অনেকক্ষণ পর মেয়েটির হুঁশ হতে সে আমাকে দেখে ভয় পেয়েছিল কথা খুলে বলল। আমিও হতবাক। পকেট থেকে রুমালটা বের করে ঠোঙা খুলে দেখি শুধু কাঠ, কয়লা, আর কিচ্ছু নেই। আমার কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। কেউ আল্লাহর নাম, কেউ দুর্গার নাম জপল। খবর পেয়ে বাবা, মা, পাড়া পড়শি, আত্মীয় স্বজনরা চলে এসেছিল কেল্লার সেই মাঠে। তারপর আমাকে বাড়িতে নিয়ে গিয়ে মানত দিল, ডাক্তার দেখালো। আমি তখনও বুঝে উঠতে পারিনি ঘটনাটা কি ঘটে গেল।